This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH TV9 বাংলায় স্বাগত। হটস্পট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। আচ্ছা, আমাদের রাজ্য যখনই আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন ওঠে তখন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে, এবং যখন শহর কলকাতায় কোনো রকম দুষ্কৃতিমূলক কাজকর্ম হয় তখনও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে, এবং যখন জঙ্গি কার্যকলাপ নিয়ে প্রশ্ন হয় তখন কিন্তু একটা বিষয় বারবার উঠে আসে যে কলকাতা কি কোথাও ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করা হয় এই জঙ্গিদের চলাফেরার জন্য, রাজ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ার জন্য। জানেন তো, আজ সকালে এমন একটা খবর এলো যেটাতে মনে হচ্ছে সত্যি কলকাতাকে অন্যান্য চক্রের সঙ্গে যারা জড়িয়ে রয়েছেন তারাও ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করেন, কারণ আন্তর্জাতিক মাদক চক্রের পর্দা ফাঁস হতে বেরিয়ে আসছে কলকাতার নাম। কলকাতায় মাদকের রমরম করে কারবার চলছিল, সাপ্লাই চেনের মাধ্যমে ছড়িয়ে পড়েছিল কলকাতা এবং তার আশেপাশে, এবং কলকাতা থেকে দেশের বিভিন্ন জায়গায় যেমন মাদক পৌঁছে যেত তেমনি রাজ্যের বিভিন্ন জায়গায় মাদক পৌঁছে যেত। কলকাতাকে ট্রানজিট রুট হিসেবে যারা ব্যবহার করতেন তারা থাইল্যান্ডের মাদক কারবারের সঙ্গে জড়িত। দেখুন আজকের প্রতিবেদন। শনিবার কলকাতার নানা প্রান্তে তল্লাশি চালায় ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্সের গোয়েন্দারা। উদ্ধার হয় ২৬ কোটি টাকার মাদক, ৩২ কেজির বেশি গাঁজা, ৩৮৫ গ্রাম কোকেনের সঙ্গে মেলে ২২ কেজি হাইড্রোপনিক উইড। যাদবপুর থেকে পুলিশের জালে ধরা পড়ে চক্রের পান্ডা তৌসিফ আহমেদ, ৩ মহিলা সহ ১০ জন। মালদা সুজাপুরের বাসিন্দা ধৃত তৌসিফকে জেরায় মিলেছে চাঞ্চল্যকর তথ্য। ব্যাংকক থেকে বিমানে আনা হয় হাইড্রোপনিক উইড। ক্যারিয়ার হিসেবে কাজ করে পাঞ্জাবের মহিলা গ্যাং, যাদের মধ্যে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ব্যাংকক থেকে কলকাতা হয়ে বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়তো মাদক। পাচার চক্র জাল বিস্তার করেছিল রাজস্থান, মুম্বাই সহ বিভিন্ন রাজ্যে। বিজয়গড়ে ভাড়া ফ্ল্যাট থেকেই চলত ড্রাগ মাফিয়া তৌসিফের কারবার। কালিকাপুরে একটি জিমের ট্রেনার বলে ফ্ল্যাট ভাড়া নেয় সে। মধ্যরাতে সেখানে ছিল বহিরাগতদের আনাগোনা। মাস হলো ভাড়া দিয়েছি, কিন্তু যাতায়াত বলতে ও তো বলতো, মানে আমি জিজ্ঞাসাও করেছি একে বহুবার, বন্ধুবান্ধব আসতো রোজই, মোটামুটি বিকালের পর রোজই বন্ধুবান্ধব আসতো। রাস্তায় মূলত মাঝে মধ্যেই বাইক রাখা থাকতো, কিন্তু যারা আসতো তারা দীর্ঘ সময় থাকতো না। আচ্ছা, যারা আসতো তারা কি অনেকক্ষণ ওয়েট করতো না? রাত্রিবেলা আসতো, তো রাত্রির আসতো, আমরা তো তখন ঘুমাচ্ছি। রাত্রি 1:30, 2টো, 2:30 এরকম সারা রাত্রি চলতো এরকম। এদের নিয়ে গেছে, এবং জিনিস নিয়ে গেছে মধ্যে একটা বড় এরকম একটা ট্রাঙ্কের মতো ছিল। তারপরে ধরুন এলইডি বক্সের যেরকম টিভি থাকে সেরকম একটা ব্যাগ ছিল, 2টো বড় ট্রলি ছিল। তৌসিফের 4 সঙ্গীকেও গ্রেপ্তার করেছে ডিআরআই। ঢিলছোড়া দূরত্বে আরও একটি ভাড়ার ফ্ল্যাটে থাকতো তারা, সেখান থেকেও উদ্ধার হয়েছে মাদক ও টাকা। ওই তৌসিফ, ওই ফিকি, ও এসে বলেছিল যে আমি নিচ্ছি, আমার কাছে ওরা কাজ করে, 3 জন ওরা থাকবে। ওরা জিম, আমার জিম আছে যোধপুর পার্কে, ওখানে ওরা ট্রেনার, তা ওরা 3 জন থাকবে। আমি সব কিছু দেখাশোনা করবো, মানে ভাড়া দেওয়া টাওয়া ওগুলো আমি সব কিছু করবো। কীরকম সিস্টেম ছিল, কিন্তু অনেক লোকের আসা যাসা ছিল ওখানে। মাদক দুনিয়ায় হাইড্রোপনিক উইড পরিচিত গরিবের কোকেন হিসেবে। বিশ্বজুড়ে থাইল্যান্ডের এই মাদকের চাহিদা ঊর্ধ্বমুখী। নেশার বাজারে থাইল্যান্ডে গাঁজার নাম ড্রো, কোকেনের 10 ভাগের 1 ভাগ দাম ড্রোর। ব্যাংকক থেকে ভারতে আসে থাইল্যান্ডের এই মাদক। কলকাতা থেকে উদ্ধার হয়েছে 3 ধরনের ড্রো। সাধারণ গাঁজার সঙ্গে হাইড্রোপনিক উইডের নেশার ক্ষমতা অনেকটা বেশি, ফলে রেপ পার্টি থেকে বিভিন্ন জায়গায় বাড়ছে হাইড্রোপনিক উইডের চাহিদা। গত 15 দিনে মুম্বাই, হায়দ্রাবাদ, ভুবনেশ্বর এয়ারপোর্টে পর ধরা পড়ে হাইড্রোপনিক উইড। তারপরে কলকাতাকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহারের চেষ্টা তৌসিফ তার চক্রের। মাদক যথেষ্ট দামি আর অনেকটাই রেয়ার, সুতরাং সেই জায়গাকে কাজে লাগিয়ে সেই কলকাতার একেবারে যারা ধনী ব্যক্তি তাদের এই মাদক দেওয়া হতো, আর কলকাতা থেকে বাইরেও মাঝে মধ্যে এই মাদক চলে যেত। এই পাচার চক্রের শিকড়ে পৌঁছতে ধৃতদের জেরার সঙ্গে আরও তথ্য তালাশ গোয়েন্দাদের। সুশোভন ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। ভবনখালী মালদা থেকে এসে দক্ষিণ কলকাতার ধনী এলাকা যাদবপুরে বসে সে মাদকের রমরম করে ব্যবসা চালাচ্ছে, কারবার চালাচ্ছে।
আর যাদবপুর যেখানে স্কুল কলেজ প্রচুর রয়েছে, ক্যাফে রয়েছে, প্রচুর রেস্তোরাঁ পর্যন্ত রয়েছে, পাবও রয়েছে, সেই জায়গাগুলোতে এরকম মাদকের কারবার চলছে, কেউ কিছু জানতে পারলো না। কেন্দ্রীয় সংস্থা তারা তদন্ত করে তারপরে এই বিষয়টা ফাঁস করা হলো। বুঝতে পারছেন কি হচ্ছে? এবার যাদবপুর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে আপনাদেরকে নিয়ে যাব গুলশান কলোনি। যে গুলশান কলোনিতে আবার এলাকা দখলের লড়াই চলছে কি, কারণ সেখানকার মানুষ তো তাই বলছেন, কারণ সেখানে বেআইনি নির্মাণের ব্যবসা চলে, সেখানে টাকার খেলা চলে, এলাকা যার টাকাও তার, সিন্ডিকেটও তার। এই খবর তো আপনাদের সামনে তুলে ধরেছে। আর মনে আছে তো কয়েকদিন আগে যে ব্যবসায়ীদের মধ্যে ঝামেলা, প্রকাশ্যে গুলি চললো, সেই ঘটনাতেও কিন্তু নাম জড়িয়েছে জাভেদ খান এবং সুশান্ত ঘোষ। আমরা সেখানে বিধায়ক ভার্সেস কাউন্সিলরের ছবি আপনাদের সামনে তুলে ধরেছি, বক্তব্যও তুলে ধরেছি। জানেন তো এই ঘটনায় এবার মিনি ফিরোজ, মানে এই ঘটনায় প্রকাশ্যে গুলি চালানোর ঘটনায় যে মূল অভিযুক্ত মিনি ফিরোজ, সে কিন্তু ভিডিওতে রীতিমতো হুমকি দিচ্ছেন, কাউন্সিলরকে হুমকি দিচ্ছেন, সুশান্ত ঘোষকে হুমকি দিচ্ছেন। যিনি প্রকাশ্যে এই হুমকি দিচ্ছেন তিনি কিন্তু পুলিশের খাতায় ফেরান। মানে এখনো পর্যন্ত মিনি ফিরোজকে ধরতেই পারেনি পুলিশ, কিন্তু একের পর এক সে ভিডিও দিয়ে হুমকি দিচ্ছেন এবং কাউন্সিলরকে বলছেন ভোটের সময় আমাকে ব্যবহার করেছিলেন, এখন আমাকে দুষ্কৃতী বলছেন। একবার মিনি ফিরোজের হুমকি বক্তব্যটা শুনুন। वो भी मर्डर आसामी और श्री सुशांत कुमार घोष जो मुझे एंटी सोशल बता रहे हैं, तो याद है कुछ इलेक्शन पीरियड में ये एंटी सोशल को लेके घूरते थे भाई। आप क्या बोले थे कि फिरोज हम लोग का जितना बहुत जरूरी है, नहीं तो अमुक लोग ना हम देखे खे फैलवे। कौन लोग? हाँ, जब हम एंटी सोशल थे तो हमसे इलेक्शन पीरियड में हेल्प क्यों लिया गया? और हम तो वहाँ थे ही नहीं। एक बम गिराया गया, हम तो न्यूज़ में सुना एक जगह बम गिरा। सुशांत कुमार घोष साहब बोल रहे हैं कि 4 जगह बम गिरा। कितना अच्छा सेटिंग था नहीं कि बम गिराओ। अब तो साजिद है तो ये लोग तो सब पकड़ा गया, अब बचा कौन? तो काम करो ना, अब फिरोज को साइड करना पड़ेगा। तो बम गिरवाओ और केस जो है फिरोज का ऊपर होगा लोकल थाना में, है ना, बम्बिंग केस खाएगा। ये जालसाजी चालबाजी आदमी ना जालसाजी करेगा, चालबाजी ही करेगा, ठीक है। तो दादा 107 नहीं है कि आप वहाँ का आदमी का पीछे लग के उसको उल्टा पुल्टा और सुल्टा समझाइएगा। हम खुद टेढ़ा हैं, हमसे सीधा से बात कीजिएगा, हम सीधा है। टेढ़ा से बात कीजिएगा तो हम बहुत बड़ा टेढ़ा है हम, इसलिए ना हमसे लगने का नहीं। हम अगर गलत रहेंगे, गिल्टी रहेंगे, हम खुद से बोलेंगे हम गिल्टी है, गलत है। मगर हम गलत नहीं है तो किसी का बाप भी आके हमको गलत नहीं बता सकता। ভাবছেন মিনি ফিরোজ যিনি পুলিশের খাতা ফেরা, সে কিভাবে সোশ্যাল মিডিয়ায় এরকম প্রকাশ্যে কাউন্সিলরকে হুমকি দিচ্ছেন? মানে তার যে অভিযোগ, তার যে বক্তব্য, সেই বক্তব্য কতটা সত্যি কতটা মিথ্যে সেটা তদন্ত করে দেখা পুলিশের কাজ। আমরা খালি ভিডিওটা আপনাদের সামনে আনলাম। আর এই ভিডিও শোনার পর সুশান্ত ঘোষ, মানে কাউন্সিলর সুশান্ত ঘোষ, তিনি কি বলছেন? তিনি কি সত্যি মিনি ফিরোজকে জানেন? কারণ মিনি ফিরোজ তো বলছেন আমার সম্পর্কে কিছু বলতে আসবেন না, আমার সঙ্গে লাগতে আসবেন না, অনেক কিছু আছে যা ফাঁস করে দেবো। প্রকাশ্যে হুমকি দিলেন, তা আমি বলছি না, মিনি ফিরোজ বলছে। সুশান্ত ঘোষ তার পাল্টা কি উত্তর দিচ্ছে? না, এই মোড়টাকেই টার্গেট করে দুষ্কৃতীরা বারবার করে। ঘটনা ঘটলে দেখবেন এখানেই ঘটে, কারণ এখানে আমি বসি, আমার লোকজনরাও এখানে থাকে। কিন্তু যাই হোক, যেটা ঘটনা ঘটে গেছে, রাতের অন্ধকারে বাইরের থেকে বহিরাগত দুষ্কৃতীদের নিয়ে এসে ঘটনা ঘটিয়েছিল। কিন্তু গুলশনের মানুষ ঐক্যবদ্ধ, তারা ঠিক করে নিয়েছে, এখানে ইমাম সাহেবরা সব আছেন, তারা ঠিক করে নিয়েছে যে গুলশনে আর গুন্ডাগর্দি চলবে না। গুলশন যেরকম শান্ত ছিল আবার পুনরায় আগের জায়গায় ফিরে যাবে। আর ক্রিমিনালদের গুলশনে কোনো ঠাঁই নেই। এখন থেকে এখানকার ছেলেরা প্রতিনিয়ত নিজেরা প্রত্যেকটা অঞ্চল পাহারা দেবে, যাতে বহিরাগত গুন্ডারা ভেতরে এখানে প্রবেশ করতে না পারে। ওই 4 বছর ধরে অনেক হুমকি আমি দেখেছি, অনেক হুমকি আমি শুনেছি। সাধারণ মানুষ তো আতঙ্কে থাকবেই। ওটা কিছু দুষ্কৃতী এসছিল, তারা যতটা না ঘটনা ঘটিয়েছে তার চেয়ে বেশি পালিয়ে যাওয়ার মানসিকতা ছিল। এদের নিয়ে আমি চিন্তা করছি না, মানুষ, গুলশনের মানুষ এদের বিরুদ্ধে রুখে দেবে এদেরকে। অর্থাৎ এই ধরনের হুমকিগুলোকে রীতিমতো পাত্তাই দিচ্ছে না সুশান্ত ঘোষ, কিন্তু জাভেদ খান, মানে যখনই গুলশান কলোনিতে কোনো ধরনের ঘটনা ঘটে তখনই তো বারবার জাভেদ খান ভার্সেস সুশান্ত ঘোষের বক্তব্য শুনি। কারণ যেদিন এই ঘটনাটা ঘটেছে, 2 ব্যবসায়ীর মধ্যে ঝামেলা, প্রকাশ্যে বোমাবাজি, গুলির ঘটনা, সেদিনই জাভেদ খান বলেছিলেন ওই এলাকা তো সুশান্ত দেখে, আমি তো নয়। আজকে জাভেদ খান দাঁড়িয়ে তিনি কি বলছেন একবার শুনুন তো।
না না, গুলশান কলোনি হোক, কি নাম যে আজকে কি নাম যে তপসিয়া হোক, কি নাম যে গার্ডেন রিচ হোক, বউবাজার হোক, কিন্তু ঘটনাটা কোনো জায়গায় ঘটতে পারে। কে কখন কি করবে, কার মনে কি আছে, কি আপনি জানেন, আমি জানি, কি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জানেন। ঘটনা হবে, ঘটনার ব্যবস্থা প্রশাসন নেবে, এবং ঘটনা ব্যবস্থা নিয়েই আজকে অন্তত বলতে পারি বাংলা আমাদের সব দিয়ে সারা ভারতবর্ষের মধ্যে যদি কোনো জায়গায় সবচেয়ে বেশি শান্তি থাকে, ল অ্যান্ড অর্ডারের কীরকম সে এটা থাকে, রুলটা থাকে, তাহলে বাংলা আছে। অর্থাৎ এই গুলশান কলোনিতে গোলাপ কম, কাঁটা বেশি, এবং কোথাও মধুও বেশি। মধু যার, এলাকা তার, আর এলাকা যার, টাকা তার, বুঝতেই পারছেন। এবার একটুখানি দত্তপুকুরের দিকে নজর রাখতেই হবে, জানো তো, কারণ মনে আছে তো ওই কদিন আগে যখন পুজোর ক্লাব উদ্যোক্তাদের নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি পুজোর অনুদান বাড়িয়ে দিলেন এক ধাক্কায় 1,10,00,000 করে দিলেন, পুজোর উদ্যোক্তাদের দেবেন, ক্লাবগুলিকে দেবেন। সেই সময় তখন কে ভাবতে পেরেছিল যে এই পুজো উদ্যোক্তারা বা ক্লাবগুলির পক্ষ থেকে চাঁদার জুলুমবাজিও চলবে? সেরকমই তো ঘটনা ঘটেছে, বারাসাতে ঘটেছে। এক হোটেল ব্যবসায়ীর কাছ থেকে টাকা ডিমান্ড করা হয়েছে, সেই টাকা ডিমান্ড করতে চলে গেছেন তৃণমূল নেতা মান্তু সাহার অনুগামীরা। যখন সেই ব্যবসায়ী দিচ্ছে না, তখন সেখানে ভাঙচুর করা হয়, তার যেখানে টাকা থাকে সেখান থেকে 1 লক্ষেরও বেশি টাকা নিয়ে চলে যাওয়া হয়। অর্থাৎ মুখ্যমন্ত্রী তিনি পুজোর অনুদান বাড়াচ্ছে, তার উপর চাঁদা নিয়ে জুলুমবাজিও হচ্ছে। এটা কিভাবে হচ্ছে, সঠিক অভিযোগটা শুনুন। কতজন এসেছিল? এই 5-6 জন। কি বলছিল এদের তো আমি বলতে পারবো না, আমি নাই এখানে, আমি বলবো। তখন ছিলেন না? না না। পরে কি শুনলেন? শুনলাম যে এরকম ভাঙচুর হয়েছে। কোথায় কোথায় ভাঙচুর করেছে? ওই বিল্ডিং এ দরজাটা ভাঙচুর করেছে। দরজা ভাঙচুর, ওই যে ভাঙচুর ওই করছিল। আমি তো এদিকে চায়ের দোকানে এদিকে কাজ করি, ওদের ওয়ের খবর তো আমি ততটা জানি না, আমি তো কাজের লোক। ঠিক আছে, ওরা 3-4 জন মতো এসে ভাঙলো, ওটা কাজ ভাঙলো। সম্পূর্ণ মিথ্যে কথা। ওই হোটেলে দেহ ব্যবসা চলতো, যেটা কিনা অসামাজিক। আর দত্তপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সমস্ত মানুষই দত্তপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের লোক। অতএব আমার অনুগামীগুলোর কথা নয়, সমস্ত গ্রামের লোকেরাই আমাদের লোক, এবং গ্রামের মানুষ ওর প্রতিবাদ করেছে, এটাই সত্য। ঘটনাটা কি ঘটেছিল? ওখানে আজ থেকে 2 বছর আগে দেহ ব্যবসা চালু হয়েছিল, সেটা গ্রামের মানুষরা বন্ধ করে দেয়। 2 বছর ধরে করে ওখানে ব্যবসা করার কোনো সুযোগও পায়নি, সাহসও পায়নি। আবার নতুন করে 3-4 দিন ধরে ওখানে এই দেহ ব্যবসা চালু করেছিল, তার রেজিস্ট্রেটের কপি গ্রামের মানুষরা আমাদের পঞ্চায়েতে দিয়ে যায়। অর্থাৎ শুনেন, হোটেল মালিক এবং হোটেলের কর্মীরা বলছেন যে তাদের কাছে টাকা ডিমান্ড করা হয়েছিল, কিন্তু না দেওয়াতে এরকম ভাঙচুর করা হয়েছে। আর মান্তু সাহা, মানে যার অনুগামীদের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে, সে কি বলছে না সেখানে অন্যরকম ব্যবসা হতো। হ্যাঁ, যদি সেরকম হতো তাহলে আপনারা পুলিশ প্রশাসনের দ্বারস্থ কেন হননি? আর যে গ্রামবাসীদের কথা উল্লেখ করছে যে গ্রামবাসীরা ভাঙচুর করেছে, আমি তাহলে এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন তো কোন গ্রামবাসী সেখানে গিয়ে এরকম দাদাগিরি করতে পারে, একবার ভিজুয়ালটা দেখাবো। দত্তপুকুরে হোটেলের তৃণমূলের গুন্ডাগিরির ছবিটা আপনাদের সামনে তুলে ধরবো, দেখুন। এই যে যাদেরকে ভাঙতে দেখছেন তাদের পরিচয় কি? হোটেল কর্তৃপক্ষ বলছে যে তাদের পরিচয় মান্তু সাহার অনুগামী। আর মান্তু সাহা বলছেন এনারা গ্রামবাসী। গ্রামবাসীর মধ্যে কিন্তু আমরা গুটি কত 2-3 জনকেই দেখতে পাচ্ছি যারা রীতিমতো পা দিয়ে একেবারে ভাঙচুর করছেন, কাজ ভাঙছেন। ভাবছেন কি শুধুমাত্র এই দাদাগিরি হয়েছে, শুধুমাত্র ভাঙচুরি হয়েছে? না, ক্যাশ কাউন্টার থেকে 1,78,000 টাকা লুট করেছে তৃণমূল নেতার এই অনুগামীরা, যে অভিযোগ আমরা পেয়েছি। ইতিমধ্যে পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করেছে হোটেল মালিক কর্তৃপক্ষ। কিন্তু কয়েকদিন আগে তো সত্যি অনুদান বাড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন খুব ছোট্ট করে আপনাদের শোনাবো। এবার কত? এই আগের বার 85,000 দিয়েছিলাম, এবারে 90 করি। পাড়া কি চায়? 90, 95, 1, ওকে 1,10,000। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় চাঁদাও বাড়াচ্ছেন, তিনি অনুদানও বাড়াচ্ছেন, আর এদিকে চাঁদার জুলুমবাজিও হচ্ছে। অন্য জায়গার ছবিও রয়েছে। তবে এই বারাসাতের ঘটনায় শাসক দলের প্রতিনিধিকে যখন আমরা এই প্রশ্নটা করেছিলাম, তিনি কেউ উত্তর দিচ্ছেন। শুরু আমার মনে হয় ওখানে ওই কালচারে আমি খবর শুনেছি, আমি জানি না, ওখানে মহিলা সংক্রান্ত কুকীর্তি হতো, সেই সময় বন্ধ করে দিয়েছিল।
আবার শুরু হয়েছে, সেই আশঙ্কা আবারও মানুষ বন্ধ করে দিয়েছে। এখানে দলের কোনো সম্পর্ক নেই। ঘটনা সম্বন্ধে আমি কিন্তু ওয়াকিবহাল না, আমি যা শুনেছি সেটা বললাম। উনি ওয়াকিবহাল নন, তাহলে কে ওয়াকিবহাল? হয়তো কেউ আছেন যিনি উত্তর দেবেন পরে। তবে কি ভাবছে কালীবাদ বারাসাতে বা প্রত্যন্ত এলাকাগুলোতে এই ধরনের ঘটনা ঘটছে? না না, খাস কলকাতা তপসিয়ায় চাঁদার জুলুমবাজি হয়েছে। সেখানে ব্যবসায়ীকে মারধর করে 10,000 টাকা ডিমান্ড করা হয়েছিল। যদিও এই ঘটনা খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া হয়েছে, দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, দীপক দে এবং রবিন গঞ্জালভেস। এরা দুজনেই কিন্তু যা খবর পাওয়া যাচ্ছে যে তৃণমূল কর্মী, মানে শাসক দল ঘনিষ্ঠ। চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে রাস্তায় ফেলে মারধর করা হয়। থানায় অভিযোগ দায়ের করে দুপক্ষই ঘটনা তদন্তে নেমে আজ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। আজকের হটস্পট গোটা বাংলা। ভূমিকম্পে কেঁপে উঠল বাংলা। দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদায় ভূমিকম্প। কলকাতাতেও কম্পন অনুভূত। ভূমিকম্পের উৎসস্থল অসম ভুটান সীমান্তের উদলগিরিতে, ভূপৃষ্ঠ থেকে মাত্র 5 কিলোমিটার নিচে। রিক্টার স্কেলে তীব্রতা ছিল 5.8। যদি MDH কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH